বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটাধিকার এখনো কিন্তু ষড়যন্ত্রের বাইরে না। একটা জিনিস খেয়াল করছেন যে আমরা গত 17 বছর আমরা সহ বাংলাদেশের কিছু ছোট ছোট রাজনৈতিক দল এবং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তারা আন্দোলন সংগ্রাম করেছে, লড়াই করেছে। কথা বলো প্রিয় ভাইরা, এই যে 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাই আগস্টের মধ্য দিয়ে আমরা একটি নতুন একটি দেশের শাসন ব্যবস্থা পেয়েছি, যে শাসনের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি রাতারাতি হচ্ছে না প্রিয় ভাইরা? গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, যদি সব দল মিলে যদি অবদানের শতকরা হিসাব বলেন, শুধু বিএনপি তার অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর অবদান 80%। কারণ 17 বছরে বিগত সরকারের অন্যায় অত্যাচারে আমাদের দলে 7,000 নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, হত্যাযজ্ঞের শিকার হয়েছে। 1 লক্ষ মামলায় সারা বাংলাদেশে আমাদের 60 লক্ষ নেতাকর্মী আসামি হয়েছে। এই আসামিরা কোন সময় জেলে ছিল, কোন সময় রিমান্ডে ছিল, কোন সময় কোর্টের বারান্দা বান্দায় ঘুরেছে। আমি কয়েকশো বাংলা আসামি ফিল্ডে আশ্চর্য হয়ে যাবে। সকালে উত্তরায় থাকি, 7টার পরে বের হলে পুরানঢাকায় কোর্টে যেতে লাগে 4 ঘন্টা, আর 7টার আগে বের হলে আধা ঘন্টা চলে যাওয়া হয়। আমি 7টার আগে প্রতিদিন বের হয়ে চলে যেতাম, কোর্টে দেখলাম কোনো রুম খুলে নেই, যে কোনো একটা হোটেলে বসে ঝিমাইতাম ওখানে গিয়ে। যাক, এই কথা আবার কথা না বলি। প্রিয় ভাইরা, এই 17 বছরের সমস্ত অন্যায় অত্যাচার এবং এই নির্মম ইতিহাসের করুণ কাহিনী ছিল এই বিএনপি নেতা কর্মীরা। আমরা তো ঢাকা শহরে ছিলাম, কেন্দ্রীয় নেতৃত্বে ছিলাম। আমি এখানে শুনেছি গত 17 বছর আমাদের অনেক এলাকার নেতা কর্মী তারা বাড়িতে ঠিক মতো ঘুমাতে পারেনি। এখানে গ্রামের মধ্যে এখানে বিস্ফোরক মামলা, নন ভাইলেবল সেকশনে মামলা হয়েছে। আপনারা অনেক অত্যাচারে সহ্য করেছেন, অনেকভাবে হয়রানির শিকার হয়েছেন। প্রিয় ভাইরা, এইভাবে দিনে দিনে বিএনপির প্রতি বিগত সরকারের যে অন্যায় অত্যাচার, এটি ফোটায় ফোটায় পুঞ্জীবিত ক্ষোভে পরিণত হয়েছে। ছাত্ররা যখন আন্দোলন সংগ্রাম করেছে, তখন এই আন্দোলন সময় এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ দিয়েছে। প্রিয় ভাইরা, অথচ আন্দোলন হয়েছে, বিগত সরকার তাদের অন্যায়ের কারণে, অত্যাচারের কারণে, তাদের পাহাড় সম পাপের কারণে আল্লাহর তরফ থেকে তাদের উপর গজব জারি হয়েছে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে তারা বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী সহ তাদের মন্ত্রী পরিষদের সদস্য, এমপিরা, এমনকি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সহ পালিয়ে গেছে। এটা আমাদের কারণে না, তাদের নিজেদের পাপের কারণে হয়েছে, তাই না ভাই? তাদের পাপের কারণে তাদের দেশ চাপা গেছে। বাংলাদেশ স্বাভাবিকভাবেই দুটি প্রধান দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি, সবাই জানে। যত নির্বাচন হয়েছে, প্রায় প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি প্রায় 40% ভোট পেয়েছে, কাছাকাছি 40%, কোনোবার 2-3% কম হয়েছে, কোনো বেশি পেয়েছে। কোন সময় আওয়ামী লীগ 2-3% বেশি পেয়েছে, কোন সময় বিএনপি বলছে। এর বাইরে যদি তৃতীয় চতুর্থ শক্তি বলি, জাতীয় পার্টি জামাত রয়েছে। জামাত বাংলাদেশের ইতিহাসে কোন সময় 6% বেশি ভোট পায়নি। আশ্চর্য ব্যাপার, এই 6%-এর যারা ভোটের মালিক, তারা এমন কি করলে 17 বছরে, এমন কি আন্দোলন সংগ্রাম করেছে, তাদের জামাতের আমিরকে বিগত সরকার ফাঁসি দিয়েছে, তাদের দলের সাধারণ সম্পাদককে ফাঁসি দিয়েছে। সারা বাংলাদেশের কথা তো এই সব যদি আপনারা করেন নাই, এমন কি আন্দোলন করলেন। এখন এই আন্দোলন সংগ্রাম করে আপনাদের ডানা গজিয়েছে, আকাশে উঠতে চান, এটা হবে না। প্রিয় ভাইরা, এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে এই জামাত শিবিরের নেতা কর্মীরা। একটি ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যখন বিগত সরকারের সময় এই জুলাই আগস্টে যে আন্দোলন হলো, আন্দোলনের সময় প্রথম দিকে আমি যখন শুরু হয়, তখন থেকে সরকার প্রতি আন্দোলন ছিল। তারা চাকরিতে কোঠা ব্যবস্থা আন্দোলন করেছে, সরকার প্রতি আন্দোলন করেনি। কিন্তু তখন প্রথম দিকে আমি আমার পারিবারিক সফরে তখন কেরালাতে ছিলাম। যখন আন্দোলন সংগ্রাম 5-7 দিন গেল,
আমাদের প্রিয় নেতা তারেক রহমান ওখানে অনলাইনে আমাদেরকে বৈঠক ডাকলেন, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রেষ্ঠতম দলের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে নিয়ে আমাদের প্রিয় তারেক রহমান বললেন যে এই যে ছাত্র আন্দোলন করছে এটা আমাদেরকে শক্তি যোগাতে হবে, এখানে আমাদের সমস্ত নেতাকর্মীকে এখানে ঢুকিয়ে দিয়ে তাদের মনোবল বৃদ্ধি করতে হবে, তারা যেন ভেঙে না পড়ে, তারা যেন আন্দোলন থেকে সরে না যায়। তাছাড়া পরে দেখা যাবে যে আন্দোলন ব্যর্থ হলে এই ছাত্ররা বিপদে পড়ে যাবে। তখনও আমাদেরকে এই বিপদের আমাদের সরকার পথে আন্দোলন ছিল। আমাকে উনি কল করলেন যে তুমি দ্রুত দেশে চলে আসো। আমার 15 দিনের প্রোগ্রাম ছিল কানাডাতে, আমি 7 দিন কম করে শর্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি দেশে ব্যাক করেছি। এসেই তো আন্দোলন সময় নেমে পড়েছি। আরো পুনর্বৃত্তি আন্দোলন করার পরে 5ই আগস্টে সরকার পতন হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আমি ওই দিনকেই দীর্ঘদিন প্রায় পুনর্বৃত্তি বাসায় যাই না, আমার বউ বাচ্চা সবাই অন্য বাসায় পালিয়ে আছে। এই আন্দোলনের সময় যখন হয়েছে প্রতিবারই বাসায় ডেট দিয়েছে, আমার সন্তানকে অ্যারেস্ট করতে চায়, স্বাভাবিকভাবেই সে বড় হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সে সব অন্য বাসায় গিয়ে পালিয়ে আছে। 5 তারিখে মনে করলাম এখন আজ রাতে বাসায় ফিরবো, উত্তরে বাসায় ফিরবো, কিন্তু 12 চেয়ারম্যান বললেন তোমার বাসায় ফেরা যাবে না, রাতে আমরা গুরুত্বপূর্ণ সভা করবো। রাত 10টায় শুরু হলো, সারা রাত ধরে তারেক রহমান সভা করলেন। একটা জিনিস খেয়াল আছে, এই আন্দোলনের সময় আগে বারবার আওয়ামী লীগ সরকার বিদেশে ধর্ণা দিয়েছে, ইউএস, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, বিভিন্ন তারা যে আমাদের যে ডিপ্লোমেটস রয়েছে তাদেরকে বারবার বলেছে আওয়ামী লীগ যদি সরকার থেকে চলে যায়, পদত্যাগ করে, তাদের 5টা করে না করে মারা যাবে। তাদের সাধারণ সভা বলেছে আওয়ামী লীগের পতন হলে, আওয়ামী লীগ যদি সরকার থেকে চলে যায় 5টা করে নেতা কর্মী তারা হত্যাযোগ্য শিখবে, বারবার তাদের সাধারণ সভা বলেছে। অথচ এই আন্দোলনের সময় পরে শেখ হাসিনা বিদায় পরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 5 তারিখ রাতে রাত 10টা থেকে ভোর পর্যন্ত মিটিং করেছে, আমাদেরকে মিটিং করেছে, বলেছে কোথাও কোনো যেন একটা বাড়িতে হামলা না হয়, একটা মানুষ যদি হত্যাযজ্ঞের শিকার না হয়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা সারা রাত ধরে সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি কোথাও যেন একটি হত্যাকাণ্ড না হয়, একটি মানুষও যেন নিরাপদ তার বাইরে না থাকে, কোনো বাড়িতে যেন অ্যাটাক না হয়, এভাবে আমাদেরকে নেতারা আমাদেরকে দিয়েছেন, নির্দেশ দিয়েছে। আমার সেবায় স্বদেশে কাজ করেছি। সেই দিন যদি আমাদের প্রিয়তা বেগম খালেদা জিয়া, তাদের জিয়া রহমানের সুসন্তান যদি সেই উদ্যোগটাতে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়ে যেত, কেউ আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারতো না। প্রিয় ভাইরা, পরপর 2-3 দিন আমাদেরকে নিয়ে মিটিং করেছে। 7 তারিখে আমি আমার বারোটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়ে আমি দীর্ঘদিন পরে বাসায় ফিরছি। পার্টি অফিস থেকে বের হয়ে আমি আমার গাড়িতে করে বাসায় যাচ্ছি। মাত্র কয়েক গজ পর যাওয়ার পরে দেখলাম একটি ওয়ালে কি যেন লেখা হচ্ছে, দেওয়াল লেখা হচ্ছে। আমি আমার গাড়িটা স্লো করলাম, দেখলাম যে জামাত শিবিরের ছেলে পেলে এখানে ওয়ালে লিখছে, দেওয়ালে লিখছে আর কি। ওয়াল রাইটিং আপনাদের কত হয় মাঝে, আমি তো কমে কেউ গেছে। দেওয়ালে লিখছে যে নৌকা ধানের শীষ, 2 সাপের 1 বিষ। আমরা আওয়ামী লীগ এক বলে, আমরা আওয়ামী লীগ এক। ওই যখন হাসিনা পালিয়ে গেল, আমরা মনে করেছিলাম 17 বছর যারা আমি একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, বিগত সরকারের সময় আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, সবাই একসাথে আমরা নির্বাচন করে সরকার গঠন করব। আমাদের নেতা বলেছে একসাথে সরকার গঠন করব, আমরা সবাই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব। আমরা স্বপ্ন দেখলাম সবাইকে নিয়ে সরকার গঠন করব, গণতন্ত্র ফিরে আসবে, সবাই সুখে দুঃখে বাংলাদেশে মানুষ বসবাস করবে। অথচ একদিন পরে 5 তারিখে পতন হয়েছে হাসিনার, 7 তারিখে ঢাকা ওয়ালে লিখছে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র এখনো থেমে নাই। প্রিয় ভাইরা, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? আজকে কেন বুঝতে পারেন না আপনারা? আমাদের সংগঠন ঠিক তো কোনো ইসলামিক সংগঠন নয়। ইতিমধ্যেই এই সংগঠন এসে ভারতের সাথে চুক্তি করেছে। তাদের প্রায় 65-70 বছর পুরনো দল জামাত ইসলাম, তা আওয়ামী লীগের পুরনো দল। জানেন কি, জামাতের ইসলামের বয়স আওয়ামী লীগের বেশি, আমরা তো আরো অনেক পর হয়েছি। অথচ এই দলটি শুধুমাত্র ক্ষমতায় যাওয়া হয়েছে, ভারতের সাথে চুক্তি করেছে, তাদের মনোগ্রাম থেকে আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, আজকে এমনি তো জনপ্রিয় হয়নি আমাদের দল। আমাদের জিয়া রহমান তো এমনি রাতারাতি দেশের অধিকাংশ মানুষের মনের কোথায় স্থান করে নেয়নি। কারণ জিয়া রহমান যখন ক্ষমতায় এসেছিল, বাংলাদেশের কি অবস্থা ছিল আপনাদের খুব ভালো করে খেয়াল আছে। 1975 সালে জিয়া রহমান যখন ক্ষমতা আসে, তখন বাংলাদেশে গণতন্ত্র ছিল না, কোন দলের রাজনৈতিক অধিকার ছিল না। বাকশালের মধ্য দিয়ে
বাংলাদেশে একটি দল ছিল বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এবং বাংলাদেশে গণতন্ত্র ছিল না, কোন পত্রিকার স্বাধীনতা ছিল না, শুধু রাষ্ট্রীয় ব্যবস্থায় 4টি পত্রিকা পরিচালনা হতো। তখন দেশে দুর্ভিক্ষ অবস্থা ছিল। 1975 সালে যখন জিয়া রহমান ক্ষমতা আসে, তার 1 বছর আগে 1974 সালে বাংলাদেশে আপনারা দেখেছেন যে রংপুর সহ সারা বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। সেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। আমাদের নেতা জিয়া রহমান ক্ষমতা এসেছেন, ক্ষমতা এসে মাত্র 2 বছরের মধ্যে এই দুর্ভিক্ষের মধ্যে বাংলাদেশকে প্রথমে খাদ্যের সঙ্গে সম্পন্ন করেছেন। তারপরে আরো 2 বছরের মাথাতে পৃথিবীর মানচিত্রে প্রথম বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পন্ন থেকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেছে। এমনি এমনি তো আমাদের দল এত জনপ্রিয় হয়নি। প্রিয় ভাইরা, জিয়া রহমান বিএনপি সব সময় গণতন্ত্রের পক্ষে ছিল। বিএনপি মানে গণতন্ত্র, আওয়ামী লীগ মানে গণতন্ত্রের ধ্বংসের দল। আর নতুন যে ফ্যাসিস্ট, নতুন এই ইসলামিক দলটি, তারা ষড়যন্ত্র করছে বিএনপি যেন ক্ষমতায় না যায়। প্রিয় ভাইরা, এত সহজ হবে না, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদের এলাকাতেও আপনাদের বাড়ি বাড়িতে গিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করা শুরু করছে। প্রিয় ভাইরা, 6% ভোট কিভাবে বিএনপি 40% ভোটের উপরে যেতে পারে সেটা আমরা জানি না, কিন্তু আজকে তারা লম্পঝম্প করছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, প্রায় 14 মাস আগে আমাদের এই সরকারের পতন হয়ে বাংলাদেশে একটা নতুন ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এই 14 মাসে আমাদের প্রিয় তারেক রহমান যতগুলো জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে, একটি কি ভুল বক্তব্য দিয়েছে? একটি কি বক্তব্যে বাংলাদেশে উত্তেজনা সৃষ্টি হয়েছে? একটি বক্তব্যের কারণে কি বাংলাদেশে জাতিগতভাবে কোনো বিভক্তি সৃষ্টি হয়েছে? আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার বক্তব্যে প্রতিটি সেন্টেন্স, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি লেটারে একটি ভুল করেনি। প্রত্যেকটি বক্তব্যের মধ্যে তিনি সহনশীলতা দিয়েছে। বাংলাদেশকে একটি এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে। অথচ প্রত্যেকদিন জামাতের আমির সহ প্রত্যেক নেতা কর্মী আজকে লম্পঝম্প করে বড় বড় কথা বলছেন, হুমকি ধুমকি দিয়েছেন। আমাদের প্রিয় তারেক রহমানের বক্তব্য বিকৃত করে তারা আজকে বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, আমরা বেশি কথা বলবো না, কথা একটি, আমাদের দল গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের দল ভোটাধিকারে বিশ্বাসী, আমাদের দল বাংলাদেশের মানুষের স্বার্থের বিপরীতে কোনো কিছু বিশ্বাস করে না। আওয়ামী লীগ ছিল ভারতের দালাল, আর জামাত ইসলাম হচ্ছে পাকিস্তানের দালাল। যারা বাংলাদেশ চায়নি, বাংলাদেশের গণতন্ত্র চায়নি, বাংলাদেশের মানুষের ভোটাধিকার চায়নি, তারা কোনোভাবেই বাংলাদেশের ক্ষমতা আসবে আমি মনে করি বাংলাদেশের এই ষড়যন্ত্র কোনোভাবেই বাংলাদেশের মানুষ বাস্তবায়িত হতে দেবে না ইনশাআল্লাহ। আর এই এলাকায় আমাদের প্রত্যেকটা নেতাকর্মী যারা 17 বছর কষ্ট করেছেন, তাদেরকে বলবো সবাই সচেতন থাকবেন। কোনোভাবে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা যেন কোনোভাবেই বিভ্রান্ত করতে। আর আমি আপনাদের ভাই হিসেবে বলতে চাই, আমি 42 বছর এই দলটি করেছি। এখানে অনেক শ্রেণী পেশার মানুষ রয়েছেন। কথা স্পষ্ট, গত 42 বছরে জিয়া পরিবার, বেগম খালেদা, তারেক রহমান আমাকে দলের যখন যে নির্দেশ দিয়েছে, যদি সেখানে দেখেছি আমি সেখানে জীবন সংখ্যা রয়েছে, মৃত্যু সংখ্যা রয়েছে, তবু আমি সেই আদেশ পালন করার জন্য সব সময় কাজ করেছি। আমাকে যখনই এলাকার নির্বাচন করতে পাঠানো হয়েছে, আমি প্রথমে হয়তো একটু মন খারাপ হয়েছে, বাট আমি যে নেতাদের নির্দেশে আমি আমার জীবনকে তুচ্ছ করেছি, সুতরাং তার নির্দেশ আমি ফেলতে পারিনি। আমি নির্দেশ পেয়ে গত 4.5 মাস কাজ করছি। প্রিয় ভাইরা, কর্মীদেরকে, যুবদলের নেতার ভাইকে বলবো, কথা স্পষ্ট, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমাদের দল যদি আল্লাহর রহমতে রাষ্ট্রের ক্ষমতা আসে, আর আমি যদি আপনাদের সহযোগিতায়, আপনাদের ভোটে আল্লাহর রহমতে যে আমি এমপি হতে পারি, কোন কথা স্পষ্ট এইভাবে বলছি যে প্রত্যেকটি নেতা যার একদিনও বিএনপি মিছিল করছে, অংশ রয়েছে, প্রত্যেক নেতা কর্মীকে আমরা ইনশাআল্লাহ আমাদের দলে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আর মূল্যায়নের মাপকাঠি হবে একমাত্র তাদের যোগ্যতা। আমি এলাকায় যে বিএনপি রয়েছে কয়েকটি ভাগে বিভক্ত ছিল, 2-3-4 ভাগে বিভক্ত ছিল। আমার কি কোনো গ্রুপ আছে? অনেকেরই গ্রুপ আছে, আমার গ্রুপ নেই। আমার পরিচয় একটি, আমার পরিচয় বিএনপি, আমার পরিচয় ধানের। এর বাইরে আর কোনো পরিচয় নাই। সুতরাং এখন থেকে এই মঞ্চে ঘোষণা যে যেরকম পারফর্ম করবেন, বিগত আন্দোলনের সংগ্রামে যে যতটুকু ভূমিকা রেখেছেন, আগামীতে যে যতটা সততার সাথে দায়িত্ব পালন করবেন,
দলের পদ এবং রাষ্ট্রীয় পদে তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হবে। আর সাধারণ মানুষকে বলবো, সাধারণ মানুষ অনেক গরিব দুঃখী মানুষ এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, কথা একটি, যদি আমার বাড়ির চূড়াতে আগুন জ্বলে, আপনাদের বাড়িতে চূড়া আগুন জ্বলে, একটি মানুষ এখানে ক্ষুধার অভাবে থাকবে না। যদি আমার পরিবারে আমার চিকিৎসা হয়, আমার স্ত্রী সন্তানের চিকিৎসা হয়, এই এলাকার একটি মানুষ কোন চিকিৎসাতে পিছিয়ে থাকবে, আমি সবার চিকিৎসা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কোনোভাবেই এলাকার মানুষ দলমত নির্বিশেষে সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে, সেইভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি ইনশাআল্লাহ। আর আমাদের দলীয় নেতাগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বিগত সময়ে বিএনপি করার অপরাধে আপনাদের চাকরি বাকরি হয় নাই, অবশ্যই আমি আমার অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করবো সবাইকে ইনশাআল্লাহ, অধিকাংশ নেতাকর্মী যারা চাকরি করতে চান চাকরির ব্যবস্থা করব। আর যারা ব্যবসা বাণিজ্য করেন, আমিও নিজে ব্যবসা বাণিজ্য করি, বিগত সরকারের সময় ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, অবশ্যই আপনারা নির্বিঘ্নে সততার সাথে ব্যবসা বাণিজ্য করবেন। আমিও আপনাদের সাথে একসাথে প্রয়োজন একই বিদ্যুৎ ভাগ করে করবো, সমস্যা নেই। কোনোভাবেই আমাদের কোন নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হবে না, সবাই যার যার পেশায় আপনারা মনোনিবেশ করবেন। আমরা অবশ্যই সততার সাথে নিষ্ঠার সাথে সাথে আমরা এগিয়ে চলবো। আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাকে অসততা থেকে, অসৎ থেকে আপনি পরকাল হারাতে চান বলেন? আপনারা কি চান আপনার সন্তানেরা তারা যোগ্যতা না থাকেও চাকরি পাক? তা তো না। অতীতে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি, এখন আমরা আমাদের সন্তান ভাইরা যাদের যোগ্যতা রয়েছে তাদের সেই যোগ্যতা চাকরি পাবে, এইভাবে দেওয়া উচিত নাকি? আওয়ামী লীগ যে কাজ করেছে সে কাজকে আমরা করবো? আওয়ামী লীগ অযোগ্য লোকের চাকরি দিয়েছে, আমরা কি দিব? আমরা সততার সাথে নিষ্ঠার সাথে চাকরির ব্যবস্থা করব, আমরা সততা নিষ্ঠার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করবো। আমরা এই সামান্য দিনের জন্য এই অসৎ পথে থেকে আমরা ইহকাল ভালো করতে গিয়ে পরকাল তো ত্যাগ করতে পারবো না। আমরা ইহকালও ঠিক রাখবো, পরকালও ঠিক রাখবো ইনশাআল্লাহ। সবাই যারা মুসলমান আছেন সবাই নামাজ পড়বেন, ঠিক আছে? কথা দিয়ে সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ, দেখবেন যে ভালো হবে। আমাদের দল এমন একটি দল, আমাদের জিয়া রহমান অনেক বড় বড় আলেম আমাকে বলেছে, আপনাদের নেতা হয়তো ইসলামিক লেখাপড়া ছিল, হয়তো তাদের ধারণা আমাদের দলের নেতা জিয়া রহমান আল্লাহ একটা ওলি ছিলেন, সুতরাং সেই দলের নেতা কর্মী হয়ে আমরা খারাপ কাজ করতে পারি না। আমরা অবশ্যই খারাপ কাজ করবো না, ভালো পথে থাকবো। যে নেতা যার যতটুকু যোগ্যতা আছে, শুধুমাত্র যোগ্যতার মাপকাঠিতে আগামীতে এখানে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্ধারিত হবে এবং রাষ্ট্রীয়ভাবে যারা আমাদের স্থানীয় সরকারে যাবে তারাও সততার সাথে কাজ করবে। আমরা এই অনুন্নত এলাকা থেকে উন্নতের পরিণত করবো। আরেকটি কথা, এই গত শুক্রবারে আবার কিছু বন্ধু এসেছিল, ইউনিভার্সিটির বন্ধু, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা এসেছিল, দীর্ঘদিন তার সাথে দেখা নেই, যেহেতু আমি বন্ধু এমপি নির্বাচন করছি তারা দেখতে এসে, তারা সবাই বড় বড় চাকরি ছিল, সচিবালয়ে অনেক বড় কর্মকর্তা, সচিবের মর্যাদার নেতৃবৃন্দ, অন্যান্য আরো অনেক বেশ কিছু এসেছিল। তারা এলাকা দেখে বললো এইটা এলাকাটা কি, এক একজন এক একটা গাড়ি নিয়ে ঢুকেছে বলে ওরা চিন্তা করছে যাওয়ার সময় গাড়িটা নষ্ট হয়ে যায়, মানে এমন অনুন্নত এলাকা, এত খারাপ এলাকা তোমাকে দিল কি বিষয়? আমি বলতে চাই, আমি বারবার বলি যে এলাকার রাস্তাঘাট দেখে মনে হয়, এটার সবকিছু দেখে মনে হয় এলাকার মানুষ, আমি বাড়ি পড়ি, আপনারা মনে হয় ট্যাক্স দেন না, ভ্যাট দেন না, ট্যাক্স ভ্যাট দেন না আপনারা? অতীতে কি হয়েছে, আপনাদের ট্যাক্স ভ্যাট নিয়ে এলাকার বাইরে অন্য এলাকায় উন্নয়ন করা হয়েছে, এখানকার ট্যাক্স ভ্যাট দিয়ে গোপালগঞ্জে উন্নয়ন করা হয়েছে। হ্যাঁ, অজপাড়াগা যেখানে খাল বিলের মধ্যে, ঢাকা থেকে এক সময় গোপালগঞ্জে যেতে সময় লাগতো 2 দিন, এখন 1-1.5 ঘন্টা চলে হয়। তো শুধু আমাদের এলাকার ট্যাক্স দিয়ে অতীতে অন্য জায়গায় উন্নয়ন হয়েছে, আমরা কেন এটা মানবো? দোয়া করেন, আমি যদি এমপি হতে পারি আল্লাহর রহমতে আরো বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে, সব বলছি আর কি। হ্যাঁ, যদি এইসব জায়গায় যেতে পারি, আমাদের এলাকার ট্যাক্স তো অন্য জায়গায় যাবেই না, অন্য এলাকার ট্যাক্স দিয়ে আমাদের এলাকায় উন্নয়ন হবে। অতীতে আমাদের ট্যাক্স নিয়ে এসে না, ইকুয়াল করতে হবে না, সমান করতে হবে না, ইনশাল্লাহ অন্য এলাকার ট্যাক্স দিয়ে আমাদের উন্নয়ন হবে। শুধু রাস্তাঘাট না, আমার যে সকল বন্ধুরা এই গত কয়েকদিনের আগে এসে ডাক ছিটকায় গেছে, তারা যেন আগামীতে এই এলাকায় আসার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে, সে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সেই আশ্বাস, সেই ভরসা আমাকে রাখেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, আপনারা সবাই ভালো থাকবেন, আমরা ভালো থাকবো। এমনকি অন্য দলে যা করেন তাদের প্রতি কোনো অন্যায় অত্যাচার করা হবে না, তারা যদি ভালোভাবে থাকে তাদেরকেও আমরা এই উন্নয়নের মধ্যে আমরা সাথী করব। এই কথা বলে সবাইকে অনেক 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 অনেক
ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে যুব দলের নেতৃবৃন্দ অন্য উপজেলা থেকে এসেছেন, এই বিভিন্ন এই এলাকার